অন্ধকার বাংলো, কারেন্ট অফ, আর সবার কানে আসছে একটা আজব শব্দ। কিছু যেন দৌড়োদৌড়ি করছে তলার সিঁড়ির কাছে। রাহুল তার ব্যাগ থেকে ছুরিটি বার করে, সাথে কিছু বন্ধু নিয়ে আস্তে আস্তে নামতে থাকে সিঁড়িতে। কিন্তু যখন নিচে পৌঁছে দেখে তলায় তো কিছু নেই, কোনো মানুষ নেই, কোনো জন্তু নেই। তাহলে শব্দটা আসছে কোথা থেকে? ভয়ে ভয়ে ধুক ধুক বুকে সিঁড়ির তলার দিকে আরও একটু এগিয়ে তারা যা দেখল সেটা এমন কিছু ছিল যেটা তখন তারা ভাবতেও পারেনি। কিন্তু এটা জানার আগে চলো ফিরে যাই শুরুতে, যেখান থেকে শুরু হয়েছিল এই ভয়ঙ্কর গল্প। ঘটনাটা 1995 সালের। কলকাতার একটি 8 জনের বন্ধুবান্ধবের গ্রুপ, সবাই কলেজ স্টুডেন্ট। একদিন আড্ডা মারতে মারতে ঠিক হলো, চল একটা ট্রিপে যাই, সামনেই ভ্যাকেশন। মনটা চাইছে একটা সময়ের জন্য শহর ছেড়ে বেরিয়ে যেতে। তখনকার দিনে আনন্দবাজার পত্রিকাতে ঘুরতে যাওয়ার স্পটস নিয়ে লেখা হতো। সেখানে এক জায়গার নাম দেখে সবার চোখ আটকে গেল, পারমাদান ফরেস্ট, যেটা বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নামেও পরিচিত। কলকাতার ডালহৌসিতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অফিসে গিয়ে তারা খোঁজ নিল। জানতে পারল পারমাদান ফরেস্টে পশ্চিমবঙ্গ সরকারের একটি বাংলো আছে, যেখানে 4টি রুম আছে। 24 ঘন্টার জন্য বুকিং হলো। দুপুর 12টায় চেক ইন, পরের দিন দুপুর 12টায় চেক আউট। সময়টা ফেব্রুয়ারি মাস। সিলেক্টেড দিনে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে সবাই রওনা দিল পারমাদানের উদ্দেশ্যে। বাস থেকে পারমাদান ফরেস্টের নিকটবর্তী বাস স্ট্যান্ডে নেমে তারা একটা ভ্যান ভাড়া করলো বাংলো পর্যন্ত যেতে। কিন্তু ভ্যানওয়ালা ওই বাংলোয়ের নাম শুনে একটু চমকে গেল। ওই বাংলোতে তো অনেক দিন কোনো লোক যায় না, বলতে লাগলো সে। যারাই আসে তারা ভোর ভোর পিকনিক করে বিকেলের মধ্যেই চলে যায়। শেষবার যারা ওই বাংলোতে থাকতে এসেছিল একজন দম্পতি, তারা আর জীবন্ত ফেরেনি। পরের দিন মৃতদেহ উদ্ধার হয় তাদের বাংলো থেকে। একটু থেমে ভ্যানওয়ালা আরও বলল, তোমরা 8 জন আছো তো, হয়তো ভয়ের কিছু হবে না। তবুও জানতাম তাই জানিয়ে রাখলাম, একটু সাবধানে থেকো। কিন্তু গ্রুপটা এই কথাকে একদমই সিরিয়াস হিসেবে নিল না, এক প্রকার উড়িয়ে দিল। ভ্যান ধীরে ধীরে পারমাদান ফরেস্টের গেট পেরিয়ে বাংলোয়ের সামনে পৌঁছে গেল। ভ্যান থেকে নামা মাত্র তাদের দেখা হলো বাংলোয়ের কেয়ারটেকারের সাথে। কেয়ারটেকার তাদের ভিতরে নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব রুম দেখাতে লাগলো। বাংলোটা সত্যিই বেশ সাজানো গোছানো সুন্দর, কিন্তু দোতলার একটি ঘরে ঢুকতে গিয়ে সবার চোখ আটকে গেল। এই ঘরে 3টি দরজা, একটি এন্ট্রান্সের, একটি বাথরুমের, কিন্তু 3 নম্বর দরজাটা কিসের? জিজ্ঞেস করতে করতে কেয়ারটেকার সেই প্রশ্নের তেমন কোনো উত্তর দিল না, এক প্রকার এড়িয়ে গেল টপিকটা। ঘরের মধ্যে আরও একটা জিনিস চোখে পড়ল, একটা পুরনো ট্রাঙ্ক। কেয়ারটেকার কঠিনভাবে বলে দিলেন ছাদে যাবে না, আর ওই ট্রাঙ্কটাকে কেউ হাত দেবে না। তারপর সে বাইরে বেরিয়ে গেল, বলে গেল, আমি অফিস রুমে আছি, দরকার হলে ডাকবে। কিন্তু কৌতূহল জিনিসটা এমন, বারণ শুনলে ইচ্ছা তো আরও বেশি হয়। গ্রুপটা আগে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখলো সব কিছু সুন্দর সাজানো, কিন্তু একদিকে কয়েকটা ভাঙা তালা আর জিনিসপত্র ভাঙাচোরা পড়ে গেছে। নিচে নেমে এসে একজন, রাহুল, যার কৌতূহল সবার চেয়ে বেশি ছিল, বলল, চল ওই ট্রাঙ্কটা খুলে দেখি ভিতরে কি আছে। বাকিরা বারণ করলো, কিন্তু রাহুল কথা শুনল না। বাড়ি থেকে এসে হাতুড়ি, টর্চ, ছুরি ইত্যাদি অনেক কিছু জিনিসপত্র এনেছিল, যদি কোনো কাজে লাগে। হাতুড়ি দিয়ে তালা ভেঙে ট্রাঙ্ক খুলে দেখল ভিতরে একটা হ্যান্ডিক্যাপ্ট মানুষের কাঠের পা। এটা দেখে সবাই একটু ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি ট্রাঙ্কটা বন্ধ করে দিল। তারপর তারা তৃতীয় দরজাটাও খুলে দেখল। ভিতরে নর্মাল কিছু জিনিসপত্র সাজানো। বিকেল গড়িয়ে আসছিল, গ্রুপ ডিসিশন নিল, আলো আছে এখনো, চল নীলকুঠিটা ঘুরে আসি। জঙ্গলের পাশে বয়ে চলেছে ইছামতি নদী। সেই নদী পেরিয়ে যেতে হয় নীলকুঠিতে। নৌকোয় করে 15 থেকে 20 মিনিট লাগে।
প্ল্যান মতো একটা বড় নৌকো ভাড়া করা হলো। 8 জন আরামে ধরল, সাথে 2 জন মাঝি। মাঝি বলতে লাগলো, সন্ধ্যা নেমে আসছে, তোমরা বেশিক্ষণ কিন্তু থাকতে পারবে না, তাড়াতাড়ি ঘাটে ফিরে আসতে হবে। বন্ধুরা রাজি হলো। তারপর মাঝি বলতে শুরু করলো একটা অজানা ইতিহাসের কথা। ব্রিটিশ আমলে এখানকার নীলকর সাহেব জোর করে চাষিদের তাদের ইচ্ছায়ের বিরুদ্ধে নীল চাষ করত। কোনো চাষি বিদ্রোহ করলে তাকে জীবন্ত মেরে ফেলা হতো। খুব নিষ্ঠুর অত্যাচার করা হতো চাষিদের উপর। গ্রামের মহিলাদেরও রেহাই ছিল। ক্রোধ আর প্রতিশোধের আগুন এতই তীব্র হয়ে উঠেছিল, একদিন সব চাষিরা মিলে সিদ্ধান্ত নিল সাহেবকে হত্যা করতে হবেই। রাত্রে যখন নীলকর সাহেব আর তার দল নেশায় আচ্ছন্ন, তখন বিপুল সংখ্যায় চাষিদের দল অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালাল। যুদ্ধ শুরু হল। অনেক চাষি প্রাণ হারালো, কিন্তু সংখ্যায় বেশি থাকায় সাহেব আর তার সৈন্য টিকতে পারল না। সবাই মারা যাওয়ার পর চাষিরা মুখোমুখি হলো সাহেবের। সাহেব প্রাণ ভিক্ষা চাইল, কিন্তু চাষিরা ঠিক করলো গোটা বাংলো জুড়ে আগুন জ্বালিয়ে দেবে। আর তাই হলো। সাহেবের মরণ চিৎকার ধীরে ধীরে আগুনের সাথে মিশে গেল। গল্প বলতে বলতে নৌকো নীলকুঠিয়ের ঘাটে পৌঁছে গেল। নামার সময় মাঝি হঠাৎ সিরিয়াস হয়ে উঠল। বলল, ভুলেও কোনো ছবি তুলবে না আর কোনো জিনিস এখান থেকে নিয়ে যাবে না। সবার মনে প্রশ্ন উঠল, এত সিরিয়াসভাবে কেন বলছে? কিন্তু তারা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতে লাগলো। যেতে যেতে তারা 2 জন বাচ্চাকে দেখতে পেল। ওদের জিজ্ঞেস করলো, নীলকুঠিটা কোথায়? বাচ্চারা রাস্তা দেখিয়ে দিল আর বলল, তোমাদের দেখে মনে হচ্ছে ঘুরতে এসেছো, কিছু কিনবে? আমাদের মায়েরা বেতের ঝুড়ি আর অনেক জিনিস বিক্রি করে। রাহুল বলেও দিল, যা নিয়ে আয়। কিছু বন্ধু বারণ করতে চেয়েছিল, কিন্তু রাহুল বলল, আরে ঘুরতে এসেছি, কিছু মেমোরি হিসেবে কি নেব না? আমরা বইয়ে পড়েছি নীলকুঠি, নীলকর সাহেব, আজ সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি। সবার মনে একটা আগ্রহ বা ইচ্ছে থাকে কিছু নিয়ে যাওয়ার। বাচ্চারা কিছু জিনিস নিয়ে এলো। তার মধ্যে একটা ছিল পিতলের ফলক, যেটাতে ইংলিশে 22 নাম্বার লেখা ছিল। এটা কি? জিজ্ঞেস করলো রাহুল। বাচ্চারা বলল, নীলকর সাহেব প্রত্যেক চাষিকে মনে রাখার জন্য আলাদা আলাদা নাম্বার দিয়ে ফলক তৈরি করত এবং তাদের পরিয়ে দিত। রাহুল ওই ফলকটা কিনে নিল, আর রূপঙ্কর নামে একজন বাকিদের না জানিয়ে একটা সুরকির ঢেলা নিজের পকেটে ভরে নিয়েছিল আগেই। অন্ধকার নেমেই আসছিল। মাঝি নিজেই খুঁজতে খুঁজতে এসে তাদের ডাকতে লাগলো। ফেরা পথে সে আরও একবার সাবধান করলো, যারা এই জায়গাটা থেকে কিছু নিয়ে গেছে আগে, তাদের কিছু না কিছু ক্ষতি হয়েছেই। বন্ধুরা মিথ্যে কথা বলল, না আমরা কিছু নিইনি। কিন্তু একটা কথা, আসলে হয়তো বাচ্চারা ওই পিতলের ফলকটা বিক্রির জন্য আনতেই চায়নি, ভুল করে ঝোলাতে চলে এসেছিল। ফেরার পথে মাঝি আরও একটা ঘটনার কথা বলল। অনেক বছর আগে ওই সরকারি বাংলোয় এক দম্পতি এসেছিল। তারাও নীলকুঠি গিয়েছিল আমাদের নৌকোতেই। আমরা তাদেরও বারণ করেছিলাম কিছু না নিয়ে যেতে, কিন্তু তারা শুনল না। কিছু জিনিস নিয়ে বাংলোয় ফিরল। পরের দিন খবর এলো, দুজনেরই মৃত্যু হয়েছিল। মহিলাটি গলায় দড়ি দিয়েছিল, আর লোকটা কী কারণে মারা গেল কেউ জানে না। অনেক বছর পর তোমাদেরই দেখলাম এই বাংলোয় এসেছ। গল্প চলতে চলতে নৌকো ঘাটে পৌঁছে গেল, আর বন্ধুদের গ্রুপ বাংলোয়ের দিকে হেঁটে রওনা দিল। বাংলোয়ের বাইরে কিছু খাবারের দোকান ছিল। সেখানে গিয়ে তারা রাতের খাবার অর্ডার দিয়ে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে এলো। রূপঙ্কর হঠাৎ বলতে লাগলো, আমার শরীরটা খুব খারাপ লাগছে, চল তাড়াতাড়ি বাংলোয় ফিরে যাই। সবাই তাড়াতাড়ি বাংলোয় ফিরল। নিজেদের মধ্যে ডিসিশন হলো 2জন 2জন করে 4টি রুমে রাত কাটাবে। প্রশ্ন উঠল, ওই ট্রাঙ্ক যেই ঘরটিতে আছে সেই ঘরে কে থাকবে, যেখানে সেই কাঠের পাটি রাখা আছে? সবারই একটু অদ্ভুত লেগেছিল এটা ভেবে, তবুও 2জন রাজি হলো সেখানে থাকতে। রূপঙ্কর তার রুমে গিয়ে খাটে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দেখা গেল তার শরীর জ্বরে প্রায় পুড়ে যাচ্ছে। বিভূতি নামে তার রুমমেট বন্ধু লক্ষ্য করলো রূপঙ্করের পকেটে কিছু একটা আছে। বের করে দেখে সুরকির ঢেলা। বুঝতে পারল এটা নীলকুঠি থেকেই আনা। মাঝির সেই কথাগুলো তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, এই জন্যে কি রূপঙ্করের শরীর খারাপ হলো? ঠিক তখনই হঠাৎ কারেন্ট অফ হয়ে গেল গোটা বাংলো জুড়ে।
বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিল এত বড় বাংলোয় অন্ধকারে আলাদা আলাদা থেকে ভয় লাগার চেয়ে ভালো সবচেয়ে বড় ঘর মানে রূপঙ্করদের ঘরে একসাথে রাতটা কাটিয়ে দিই। একটা রাতেরই তো ব্যাপার। সেই মতো সবাই দোতলার সেই ঘরে চলে এলো। একটা সময় পরে সবার কানে এলো একটা শব্দ, তলায় যেন কেউ দৌড়ি করছে এদিক সেদিক। বন্ধুরা একটু ভয় পেয়ে গেল, ভাবতে লাগলো কোনো জন্তু জানোয়ার ঢুকে পড়লো নাকি। রাহুল, যার সাহস বেশি ছিল, সে ব্যাগ থেকে ছুরি বের করল আর ডিসিশন নিল তলায় গিয়ে দেখবে। কিছু বন্ধু তার সাথে গেলে সিঁড়ির গায়ে গায়ে আস্তে আস্তে নামতে নামতে তারা দেখল তলায় তো কেউ নেই, কিন্তু শব্দটা আসছিল সিঁড়ির তলার দিক থেকে। ভয়ে ভয়ে আস্তে আস্তে সিঁড়ির তলার দিকে এগিয়ে তারা যা দেখল, এই মুহূর্তে এই বাংলোয় অন্ধকারে তাদের সামনে যা ছিল সেখান থেকেই শুরু হয় আসল গল্প। কি ছিল সেই সিঁড়ির তলায়, কে বা কি জিনিস সেই অদ্ভুত আওয়াজ করে যাচ্ছে। রূপঙ্করের শরীর খারাপ কি শুধুই কোইন্সিডেন্স ছিল, নাকি মাঝির সাবধানবাণী সত্য হতে চলেছে? জানতে হলে অপেক্ষা করুন নীলকুঠি পার্ট 2 এর যুগ, যেখানে রহস্যের প্রকৃত অন্ধকার আপনাদের সামনে আসবে। আরও ভয়ঙ্কর, আরও রহস্যময় নীলকুঠি পার্ট 2 খুব শীঘ্রই।